আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো কানাডার এমিগ্রেশন সম্পর্কে এবং হাউজ সম্পর্কে। হাউজিং বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন কানাডার জন্য। অভিবাসন ক্ষেত্রে যারা ওখানে আছেন বা যারা গিয়েছেন তাদের জন্য হাউজের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ইস্যু দাঁড়িয়েছে কানাডাতে এখন। তো কিছু কর্মসংস্থান নিয়েও কিছু আলোচনা করব বা একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে আজকে, যেটা আপনারা ওখানে আছেন যারা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুন করে যাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তো ভিডিওটা স্কিপ করবেন না, টেনে টেনে শুনবেন না, পুরো ভিডিওটা শুনবেন, হয়তো বা কোনো উপকারে আসতে পারে আপনার। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু অনেক আইন শিথিল ছিল 2023-এ। 2023-এ আইন শিথিল ছিল দেখেই কিন্তু লক্ষ লক্ষ লোক অভিবাসন ক্ষেত্র হিসাবে কিন্তু কানাডাতে প্রবেশ করেছেন এবং অনেকগুলি ভিসা ইস্যু হয়েছে বিভিন্ন দেশ থেকে। শুধু যে বাংলাদেশি মানুষই কানাডাতে প্রচণ্ড ভিসা পেয়েছেন তা না, বাংলাদেশি মানুষ ওই সময়টার কালা ভিসাটা পাওয়ার কারণটা ছিল 2023-এ কিন্তু কানাডা ইন্ডিয়ার সাথে কিন্তু খুবই একটা খারাপ সময় কাটিয়েছে বা ভালো সম্পর্ক ছিল না। কোনো ধরনের ভিসা, একটা ভিসাও ইন্ডিয়ান লোকের ইস্যু হয়নি বা প্রচুর ভিসাটাও একদম একদম বন্ধ ছিল। সেই যে কোঠাটাই কিন্তু আমরা বাংলাদেশিরা পেয়েছিলাম, সেই সুযোগটা আমরা কাজে লেগেছি। অনেকেই আমরা কিন্তু বাংলাদেশে এখন কানাডাতে চলে গেছি বা সেখানে এখন জীবনযাপন করতেছি বা হয়তো বা ভালো পজিশনে কেউ আছেন, কেউ মানবতার জীবনেও আছেন। এই সব মিলিয়ে আর কি মোটামুটি কানাডাতে অবস্থান করতেছে অনেক লোক, হাজার হাজার লোক। তো সেই জায়গায় কিন্তু 2024 সালে জানুয়ারিতে কিন্তু আপনি জানেন, টর্নেডোতে কানাডাতে কিন্তু মানবতার জীবনযাপন করতে যেয়ে কিন্তু অনেকে কী করছেন যে বা যে সে জায়গায় হাউস পাচ্ছিলেন না, ভাড়া রুম পাচ্ছিলেন না, সে জায়গায় কিন্তু রাস্তায় ঘুমাতে হয়েছিল আপনার তাঁবুটা নিয়ে। অনেক দেশের লোক কিন্তু তাঁবুটা নিয়ে কিন্তু রাস্তায় মানবতার জীবন যাপন করেছিলেন। সেই জায়গায় কিন্তু ঠান্ডায় বরফ জমে কিন্তু লোক মারা গিয়েছিল 2 জন। তো সেই জায়গায় কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট একটু লড়ে চড়ে দাঁড়িয়েছিল। তো 2024-এ কিন্তু সেই জন্য কিন্তু অনেক ভিসা কম হয়েছিল। ভিসাগুলো দিচ্ছিল না। যে অনেক লোক ঢুকে পড়েছে, সেই লোকটার উদ্দেশ্য ছিল তাদের, যে লক্ষ্যদৃষ্ট ছিল সে সেখানে ভিজিট ভিসায় যাবে, ঘুরে আবার সে নিজ নিজ দেশে চলে আসবে। সে লোক কিন্তু কেউ আসেননি, সবই স্টে ওখানে করেছেন বা কিছু সামান্য লোক চলে আসছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তো একদিনে একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। সেটা কিন্তু তারা অনেক ভেবে চিন্তে বুঝে শুনে তারপর করতে হবে। কারণ যেহেতু মানবতার দেশ হচ্ছে কানাডা, জাস্টিস ট্রুডো কিন্তু একজন প্রেসিডেন্ট না, শুধু মানবতার একজন বিশাল ব্যক্তি, মানবতার একজন বিশাল ব্যক্তি। তার জন্যই কিন্তু এতটা সুযোগ সুবিধা মানুষ কিন্তু ঢুকতে পারছেন। এখন যারা কনজারভেটিভদের দল আছেন, যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন বা যারা আসবেন, তারা কিন্তু এরকম না, জাস্টিস ট্রুডোর মতো না, তারা কিন্তু কঠোর হতে যাচ্ছেন। তারা অলরেডি কিন্তু পার্লামেন্টে বিভিন্ন ধরনের কথা বলতেছেন। বিভিন্ন জায়গার যে মেয়র আছেন বিভিন্ন প্রদেশের, প্রত্যেকেরই কিন্তু হুঁশিয়ার করে দিচ্ছেন যে এখানে কিন্তু রেন্ট বাণিজ্য হচ্ছে, যেমন বাসা ভাড়া বাণিজ্য হচ্ছে। কোনো কোনো প্রদেশে হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেছে, যারা ওইটা ইনফরমেশন তাদের কাছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে চলে গেছে, বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে কিন্তু চলে গেছে, যে অলরেডি পার্লামেন্টেও এই আলোচনাটা হচ্ছে যে এমনকি একটা টয়লেটকে নিচে ফ্লাই রেখে তারপর সেই রুমটা কিন্তু ভাড়া দেওয়া হয়। টয়লেটের ভিতরেও মানুষ 2 জন 3 জন মানবতার জীবনযাপন করেন। একটা ছোট রুম, একটা টয়লেট আর কত বড় হতে পারে, সেই রুমটাও কিন্তু 2200-2500 হচ্ছে কানাডিয়ান ডলারে ভাড়া দেওয়া হয়। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচণ্ড অ্যাড চলতেছে, প্রচণ্ড সোশ্যাল মিডিয়ায় রুম ভাড়ার জন্য। ছোট 10 বাই 10 ফুট একটা রুম কিন্তু ভাড়া এখন নরমাল, একদম নরমাল ভাড়া হচ্ছে 2200 থেকে 2300 কানাডিয়ান ডলার। সেই জায়গায় কিন্তু 3-4 জন লোক থাকা কিন্তু বিশাল কষ্টদায়, বিশাল কষ্টদায়। তারপরে কিন্তু থাকতেছে মানুষ, মানবতার জীবনযাপন করতেছে। কোনো উপায় নেই। কেন? নিরুপায় হয়ে কিন্তু ওইসব পথে বা অতটুকু কষ্ট মানুষ করে। এটা আমরা বুঝি। তো সেই ক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট খুবই সতর্ক অবস্থানে আছেন। যেহেতু আবার এইদিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, সে কিন্তু কানাডাকে নিয়ে এই যে অসংখ্য লোক কানাডাতে আছেন ইলিগাল, সেটা কিন্তু সে মাথায় নিয়ে কিন্তু তাদেরকে অলরেডি কিন্তু থ্রেট দিয়ে যাচ্ছেন যে তোমার লোক কিন্তু আমার আমেরিকায় ঢুকতেছে বর্ডার ক্রসিং করে। সেটা তুমি কেন এত লোক এখানে ঢুকাইছো, তোমার এটা তার প্রবলেম হতে পারে।
কার প্রবলেম হতে? আমেরিকার। সেই জন্য কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকা থেকে চাপ দিয়েছেন বা কানাডা গভর্নমেন্টও এখন চাপ দিয়েছেন যাতে কানাডা থেকে আমেরিকাতে কোনো লোক ইলিগালভাবে না বর্ডার ক্রসিং যেতে পারে। তো সেই বিষয়ে কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু একটু নড়েচড়ে বসছেন। সেই নড়েচড়ে বসার জন্য কিন্তু তাদের অবশ্যই একটা কঠোর আইন করতে হবে। সেই আইনে কিন্তু যারা এখন বর্তমানে আছেন ইলিগাল, ওখানে কোনো অ্যাসাইলাম আপনি নেননি, এখনও অ্যাসাইলাম নিতে পারেননি, হয়তোবা আপনার কাছে ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছেন বা আপনার কাছে সেই টাকা নেই বা আপনি একটা কাজের জন্য ঘোরাঘুরি করতেছেন। তো সেইটাকে বলবো, সবাইকে আমি বলবো যারা ওখানে আছেন, আপনাকে অনুরোধ করব আমি যে ভাই আপনি যে কোনো ওয়েতে হোক অ্যাসাইলামটা নিয়ে নেন। অ্যাসাইলাম নিয়ে নিলে আপনি যদি একটা মামলা করতে পারেন, যেভাবেই পারেন একটা মামলা করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে একদম ধরে যে বাংলাদেশে পাঠিয়ে দেবে বা ডিপোর্ট করবে, এটা কিন্তু সম্ভব না, পসিবল না। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা দেশের আইন আছে, প্রত্যেকটা দেশের একটা নিয়ম আছে। একদম খামখেয়ালি যে কিছুটা করবে সেটা সম্ভব না। আপনাকে পাঠাতে হলে আপনার মামলার শেষ হবে, তারপর পাঠাতে হবে। আজ থেকে 10 বছর আগে কিন্তু কানাডা গভর্নমেন্ট আপনার একটা অ্যাসাইলাম নিলে 3 সপ্তাহের মধ্যে তার যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়ে যেত। এখন একটা মামলা রুজু করলে কিন্তু যাচাই বাছাই করতে করতে 3 বছর চলে যায়, 4 বছর চলে যায় বর্তমান পরিস্থিতিতে। তো সেই জায়গায় কিন্তু আপনি 3-4 বছর কিন্তু আপনার মামলাটা কন্টিনিউ করলে কিন্তু আপনি জিতেও যেতে পারেন। আপনি যে হেরে যাবেন এটা আমি বলব না। আপনি জিতেও তো যেতে পারেন। আবার সবাই যে জিতে যাবেন এমনও কিছু না, হেরেও যাবেন। তারপর কিন্তু আপিল আছে, অ্যাপিল করতে পারবেন আপনি। তো আপনি মামলাটা একটা শক্ত ইস্যু দিয়ে করেন, যেটা আপনার জন্য খুবই মামলাটা জেতার জন্য খুবই আপনাকে সহায়ক হয়ে উঠবে বা আপনাকে আপনার যে তথ্যগুলো আপনাকে সাপোর্ট করবে। আপনার তথ্য যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনার মামলায় জেতাটা কিন্তু টাফ হবে। তবে স্থানীয়ভাবে যারা লয়ার আছেন, সলিসিটর আছেন, তাদের সাথে বসে ভালো করে বুঝে তারপরে আপনি একটা মামলা রুজু করেন, একটা অ্যাসাইলাম নিয়ে নেন। কারণ তাহলে আপনার জন্য ভালো হবে। যারা বর্তমান যে আইনটা চলে আসতেছে বা যে হুঁশিয়ারি দিচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, সেই জায়গায় যদি অ্যাসাইলাম ছাড়া আপনাকে পাওয়া যায়, তাহলে কিন্তু আপনাকে ডিপোর্ট করার মতো ক্ষমতা তাদের কাছে আছে, ডিপোর্ট করতে পারবে। আপনি ওই দেশের আইন অমান্য করে ইলিগাল আছেন, যেহেতু আপনাকে ডিপোর্ট করাটা একদমই সহজ, একদমই সহজ হয়ে যাবে। আর যদি আপনার মামলা থাকে, আপনাকে কিন্তু সহজভাবে সে পাঠাতে পারবে না, যতদিন পর্যন্ত আপনার কেস ডিসমিস না হবে, ফাইনাল কোনো একটা রেজাল্ট না আসবে। তো এটা মাথায় রাখবেন, যে এই কাজটা করে নেবেন। তো অনেক দর্শক আমাকে আবার যারা বলছেন যে ভাই আপনি ভিডিও করতেছেন, উৎসাহ দিচ্ছেন যে কানাডার ভিসা হচ্ছে, যাচ্ছেন। হ্যাঁ, কানাডার ভিসা কিন্তু ভালো ভিসা দিচ্ছে এখনও। তো মূলত হচ্ছে যে ডিপোর্ট করার তাদের কিন্তু চান্স আছে, এই কথাটা কিন্তু বলছেন। আপনি কি খবর রাখেন? এই কথাও কিন্তু আমাকে কমেন্টে বলছেন। হ্যাঁ ভাই, আমি প্রতিদিন খবর রাখি, এভরিডে আমি খবর রাখি কানাডার। যেহেতু কানাডা নিয়ে আমি কথা বলি, এভরিডে আমি কানাডা নিয়ে কথা বলি, মানে খবর রাখি। যেহেতু আমার 2-3 জন লয়ার আছেন সেখানে, তাদের সাথে আমার প্রতিনিয়তই কথা হয়। মোটামুটিভাবে জানি, প্রতিদিনের আপডেট নেওয়া হয়। এবং আরেকটা আপডেট হচ্ছে, দেখেন ওয়েবসাইট আছে আপনার, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ওয়েবসাইট আছে, আইআরসিসির ওয়েবসাইট আছে। প্রতিদিন আপনি চেক করতে পারেন, তারা কিন্তু পরিবর্তন যদি করে কোনো আইন বা কোনো ধরনের নিয়মকানুন বা কোনো ধরনের কিছু তারা তথ্য দিয়ে থাকেন, সেখানে কিন্তু দেওয়া থাকে, সেখান থেকেও কালেকশন করি। তো সব মিলিয়ে কিন্তু হচ্ছে খবর রেখেই কথা বলি। তো এখন হচ্ছে আপনাদেরকে যারা দেখেন রুমটা, যাদের রুম, যারা রুম ভাড়া পাচ্ছেন না, মানবতার জীবনযাপন করতেছেন, অনেক প্রদেশে কিন্তু এ ধরনের খুবই ক্রাইসিসের মধ্যে আছেন বা মানবতার জীবনযাপনই পালন করতেছেন। অনেকের হচ্ছে কর্মসংস্থানের বিষয়টা নিয়েও কিন্তু কনজারভেটিভ পার্টি কিন্তু কথা বলছে যে তুমি এতগুলি লোক এই দেশে ঢুকতে দিলা, ইমিগ্রেশন ডিপার্টমেন্টটা লো করে দিলা, এখন এদের কর্মসংস্থান তোমার দিতে হবে বা এদেরকে তোমার খাওয়ানো পড়ানোর দায়িত্ব নিতে হবে। জাস্টিস টুডু কিন্তু খুব চাপে আছেন এই বিষয়টা নিয়ে। সে কিন্তু শুধু এমনিই কিন্তু পদত্যাগ করতে চাচ্ছেন না। এত বড় একটা বিশাল দায়িত্ব থেকে একজন প্রেসিডেন্ট কি সহজে চাচ্ছে যে সে ওখান থেকে চলে যাবে? কেউ চাচ্ছে? তাদের দেশ, উন্নত দেশগুলিতে কিন্তু সহজেই চাচ্ছে কোনো ধরনের চাপ প্রয়োগ করলে। তো বিভিন্ন বিরোধী দল কিন্তু চাপ দিচ্ছে যে মানবতার জীবনযাপন করতেছে অনেক লোক এই দেশে এসে, তাদেরকে খাদ্য, দ্রব্যর, বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু আপনাদের পক্ষে আসতেছে, এটা পক্ষে আসতেছে। তবে এই জাস্টিস টুডু কিন্তু সরে যাওয়ার পর, যে যদি কোনো লোক কনজারভেটিভ পার্টি যদি ক্ষমতায় আসেন বা ক্ষমতায় বসেন, আমার মনে হয় না যে এতটা লোক সুখে থাকবে কানাডার। কোনো না কোনো প্রবলেমে পড়তে হবে।
এটা বাস্তবতাটা। কেন বাস্তবতাটা হচ্ছে সবাই কিন্তু সব দল চাচ্ছে না। জাস্টিস ট্রুডো হচ্ছে একজন মানবতার মানুষ। সবচাইতে বেস্ট প্রেসিডেন্ট হচ্ছে উনি। আমার কাছে খুবই তার মানবতার বা তার কালচারিং, তার সিস্টেম দেখে আমার খুবই ভালো লাগে বা আমি সবসময় সাপোর্ট করে যাই তাকে, যে প্রচণ্ড ভালো লাগা মানে ব্যক্তি, একটা বিশাল ব্যক্তি, উদার মনের ব্যক্তি। তো যাই হোক, যারা ওখানে চলে গেছেন তারা হয়তো কোনো না কোনোভাবে থাকতে পারবেন। যারা যাচ্ছেন তাদেরকে এইসব জিনিস জেনে শুনে তারপর সেখানে যাওয়াটা উচিত হবে। কারণ হচ্ছে কিছু হুট করে আপনি একটা জায়গায় চলে যাবেন, সেখানে যাওয়ার পর প্রবলেম করবেন। হ্যাঁ, ঘুরতে যান। আপনার কানাডার ভিসা হয়েছে, আপনি একবার ঘুরে আসেন। বিষয়টা জেনে আসেন। একবার বেরিয়ে আসেন। কোনো সমস্যা নেই। বাট আপনি যেই যদি একদম বাংলাদেশ থেকে ১০ লাখ ২০ লাখ টাকা খরচ করে সেখানে যাবেন, একটা ভিসা করে সেখানে যেয়ে থাকার চিন্তা ভাবনা, এটা একটু মাথায় রাখতে হবে কিন্তু। জিনিসটা একটু মাথায় রাখতে হবে। অনেক টাকা ইনভেস্ট করবেন না এ বিষয়ে। সেখানে যাওয়ার পরে যদি কোনো কারণবশত ইনভেস্ট করেন সেটা আপনার কিন্তু ভালো হবে। সেটা আপনার কিন্তু লক্ষ্যদৃষ্টে পৌঁছার জন্য খুবই উপকারী হবে আপনার। তো এই ছিল মূল আমার আলোচনা। তো যারা আমার দর্শক আছেন তাদের জন্য শুভকামনা রইলো। যারা ওখানে আছেন তাদের জন্য শুভকামনা রইলো। আমার দোয়া রইলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।